ও চূড়ান্ত 8 দফা। 1 ক সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করতে হবে। 2 সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে, তার পূর্বে ক সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে এবং বিচার ট্রাইব্যুনাল গঠন করে সাম্প্রদায়িক হামলায় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। খ আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে। 3 গণপরিষদের নির্বাচনে পৃথক নির্বাচন ব্যবস্থা অথবা জনসংখ্যা আনুপাতিক হারে সরকারকে সংসদে জনপ্রতিনিধিশীল সকল সংস্থার অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। 4 হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন এ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বৌদ্ধ ফাউন্ডেশনে এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে খ্রিস্টান ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 5 ক দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। খ হরিজন দলিত তেলেগু চা শ্রমিকদের বাসস্থান তাদের নামে স্থায়ী বরাদ্দ করতে হবে। গ পরিচ্ছন্নতা কর্মী ও চা শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে 800 টাকা নির্ধারণ করতে হবে। 6 ক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের কলেজে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেল প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। খ সংবিধানের 29(3) ক অনুচ্ছেদের আলোকে তফসিলি সম্প্রদায়ের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 7 ক সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। খ আদিবাসী সহ সকল ভাষা ভিত্তিক জনগোষ্ঠীর মাতৃভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ নিতে হবে। পরিশেষে বলতে পারি সর্বশেষ 8 শারদীয় দুর্গাপূজায় 5 দিন, ইস্টার সানডে 1 দিন, প্রবানরণা পূর্ণিমায় 1 দিন, বৈশাখীতে 1 দিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে। তাদেরকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 395 দিন যথেষ্ট সময় ছিল দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করার জন্য। সরকার ও রাজনৈতিক দলসমূহ যদি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে কাজ করা শুরু না করে, তাহলে আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে আগামী 11 সেপ্টেম্বর 2025 ইংরেজি বৃহস্পতিবার থেকে বিভাগীয় পর্যায়ে আমরণ কর্মসূচি ঘোষণা করব। মনে রাখবেন, শিক্ষার্থী সমাজের হারানোর কিছু নাই। 8 বিভাগের শিক্ষার্থী সমাজের এই উদ্যোগের সাথে যুক্ত হবে সংখ্যালঘু সম্প্রদায়ের অভিভাবকরাও। দাবি না হওয়া পর্যন্ত অনশন চলমান থাকবে। একই সাথে অনশনের প্রথম দিন সন্ধ্যায় 8 বিভাগে একই সাথে প্রদর্শন হবে গত 54 বছরের সাম্প্রদায়িক হামলা প্রাণান্ত চিত্র। তারপর নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় আদৌ অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হবে। কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়। সবশেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহ সুশীল সমাজের উদ্দেশ্যে কথা স্পষ্ট, যদি দেশের সরকারের কাজ করতে হয় 8 দফার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ শুরু করতে হবে। অন্যদিকে নির্বাচন দিতে হলে সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিতের জন্য সংরক্ষণ দিতে হবে। ইটস লাউড এন্ড ক্লিয়ার। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। উপস্থিত সকলকে আবারও সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমরা এখানে বইমেলায় কিছু ইলেকট্রিক মিডিয়া স্টল ছিল, যারা অন্বেষণরত চলমান দেখার পরেও বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। গণমাধ্যমের এই ধরনের আচরণ আমাদের ব্যথিত করেছিল। দীর্ঘ 92 ঘন্টা অন্বেষণের পর তৎকালীন উপদেষ্টা ও বর্তমান এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তথা বর্তমান এনসিপির নেতৃত্ববৃন্দ সুস্মিতা করের সাথে আলোচনায় বসে 4টি শর্তে অন্বেষণ ভঙ্গ করায়।
অতঃপর ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং উপদেষ্টা মাহফুজ আলমের সাথে শিক্ষার্থী প্রতিনিধি দলের বৈঠক হয় এবং তারা 8 দফা নিয়ে কাজ শুরু করবেন বলেন আশ্বস্ত করেন এবং সাম্প্রদায়িক হামলার তালিকার ভিত্তিতে পুনর্বাসন বাবদ ক্ষতিগ্রস্তদের 5 কোটি টাকা বরাদ্দ দিবেন বলে জানান ও সংখ্যালঘু কমিশনের খসড়া পেশ করতে বলেন। সর্বশেষ গত 20 মার্চ 2025 তারিখে বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাথে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত করা নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ও ধর্মীয় প্রতিষ্ঠান হামলার তথ্য যা সম্পূর্ণ অরাজনৈতিক ও সাম্প্রদায়িক সেই তালিকা ও সংখ্যালঘু কমিশনের একটি খসড়া পেশ করা হয়। পরবর্তীতে ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ও উপদেষ্টা মাহফুজ আলম আমাদের আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, অপরাধীদের শাস্তি প্রদান সহ 8 দফা নিয়ে কাজ করা হবে বলে। কিন্তু গত 395 দিন তথা 13 মাসে 1 বছর 1 মাস অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 8 দফা দাবি বাস্তবায়নের আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। শুধু তাই নয়, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় তৎকালীন উপদেষ্টা ও বর্তমান এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, ঢাকাস্থ মিরন জেলা ও যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গগনতুলী হরিজন পল্লী পরিদর্শনে যান। কিন্তু দুঃখের বিষয়, শেখ হাসিনা সরকারের সময় নিপীড়নের শিকার হরিজন সম্প্রদায়ের বাসস্থান সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। দুর্গাপূজার সময় তাঁতিবাজার পূজা মণ্ডপে হামলার শিকার 5 জনের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হলেও সিসিটিভি ক্যামেরায় দৃশ্যমান থাকার পরেও গ্রেপ্তার হয়নি হামলাকারী। পাহাড়ে আদিবাসী মেয়ে ধর্ষণের ঘটনা শুনতে শুনতে আমরা যেন এখন অভ্যস্ত। জাতীয় ঐক্যমত কমিশন সহ কোন সংস্কার কমিশনে দেখা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। উপদেষ্টা পরিষদের 2 জন উপদেষ্টা সংখ্যালঘু সম্প্রদায়ের হবার পরেও তাদেরকে কখনো বলতে শোনা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের অসুবিধার কথা। ঐক্যমত কমিশনে কোন রাজনৈতিক দলকেও প্রশ্ন করতে দেখা গেল না। 8% জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকলে তাদের বাদ দিয়ে কিভাবে ঐক্য গঠন হয়? অর্থাৎ জুলাই 24-এর আগে হোক বা পরে রাজনৈতিক দলের কাছে এখনো 8% শুধুমাত্র রাজনৈতিকভাবে ব্যবহার করার জায়গা। তাদের অধিকার নিয়ে সচেষ্ট হতে দেখা যাচ্ছে না কোনো রাজনৈতিক দলকে। সেক্ষেত্রে এমন অবস্থা চলমান থাকলে 8% জনগোষ্ঠীকে নিজেদের অস্তিত্বের জানান দিতে ভবিষ্যতে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে বয়কটের সিদ্ধান্ত নিতে হতে পারে। আবার সম্প্রতি দেখা গেছে জুলাই 24 আন্দোলনের প্রথম সারির নেতৃত্ববৃন্দ যারা বর্তমানে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, ওনারা অভ্যুত্থানের 1 বছর হওয়াকে কেন্দ্র করে জুলাই পদযাত্রা করেছেন এবং বিভিন্ন জেলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। তবে দুঃখজনকভাবে ওনারা কোনো সংখ্যালঘু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বলে দৃশ্যমান হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির প্রতিনিধিদের থেকে এমন বৈষম্যমূলক আচরণ আমাদের আরো হতাশায় ফেলেছে। একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহিতার ঘটনার জাতীয় গণমাধ্যমের নিরাপত্তা ও দুঃখজনক। বিভিন্ন জাতীয় গণমাধ্যম যেখানে সকল শ্রেণী পেশাভেদে জুলাই শহীদ পরিবারের চিত্র তুলে ধরেছে, সেখানে আমরা পাইনি সংখ্যালঘু 9 শহীদের পরিবারের কোনো সাক্ষাৎকারতা। বারংবার আমরা শুনে এসেছি আমরা যেন নিজেদের সংখ্যালঘু না ভাবি, অথচ সকল ক্ষেত্রে বৈষম্য স্বীকার করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এই দেশে আমাদের সংখ্যা কম, আমরা সংখ্যালঘু। আপনারা সবাই অবগত, দেশের এই ক্রান্তিকালে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানোর চেষ্টারত। সেক্ষেত্রে দেশের জাতীয় গণমাধ্যমের কাছে আমাদের দাবি, আপনারা নিজেদের দায়িত্ব যথাযথ পালন করুন। জাতীয় গণমাধ্যমের নীরবতা আন্তর্জাতিক গণমাধ্যমকে গুজব প্রচারের সুযোগ দিচ্ছে এবং দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিচ্ছে। একমাত্র আপনাদের সত্য প্রকাশের দৃঢ় প্রত্যয়
এবং কঠোর পদক্ষেপ দুষ্কৃতিকারীদের অপচেষ্টা প্রতিরোধ করতে পারে। আমরা বারবার বলে আসছি, আমরা কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করছি না, কেননা বিগত 53 বছরে কোনো সরকারই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। একটি দেশের অগ্রগতি, উন্নতি ও সাম্প্রদায়িক চেতনার প্রকাশ পায় সে দেশের সংখ্যালঘুদের অধিকারের যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তার মাধ্যমে। তাই আমরা আমাদের আগামী দিনের নিরাপত্তা ও অধিকার রক্ষায় 8 দফার দাবির বাস্তবায়ন চাইছি। 8 দফা যে দেশের 8% সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকের মনের কথা তারই জানান দিতে গত 22শে অগাস্ট 2025 রোজ শুক্রবার সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সংখ্যালঘু সম্মেলন 2025 আয়োজন করা হয়েছিল। কিন্তু যেখানে বিগত 54 বছরের সাম্প্রদায়িক হামলার প্রামাণ্য চিত্র প্রদর্শনের কথা ছিল, কিন্তু ওই দিনই হঠাৎ করে একটি ইনডোর প্রোগ্রামকে নিরাপত্তার অজুহাত দিয়ে স্থগিত করা হয়। পরপর 3 বার নিরাপত্তার অজুহাতে আমাদের আয়োজনে নিরাপত্তা বাহিনী বাধা প্রদান করে। সর্বশেষ অনুমতি চেয়ে যেই পত্র পাঠানো হয় তার উত্তরে তারা অফিসিয়ালি চিঠি পাঠিয়ে জানান এই সম্মেলন নিরাপত্তাজনিত কারণে করতে দেওয়া যাচ্ছে না। কিন্তু ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নিব না, কারণ গত 54 বছরে এত কনফিউজড গভর্নমেন্ট হয়তো বাংলাদেশের মানুষ দেখেনি। রাজনৈতিক নেতাদের একটা অংশ নির্বাচন চাইছে, অন্য অংশ চাইছে সংস্কার। দেশের মানুষ পর্যন্ত দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে যে আদৌ দেশ কোন দিকে যাচ্ছে। অথচ কোনো রাজনৈতিক দল বা সরকারের নেই দেশের ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা। না সংস্কারের কথা সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যার কথা বলা হয়, না নির্বাচন প্রসঙ্গে আলোচনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিতের বিষয়ে কথা বলা হয়। এমন অবস্থায় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অভিবাসন ও বিদেশি আইন 2025 বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ ত্যাগের বিষয়ে আরো উৎসাহ দিবে বলে আমাদের শঙ্কা। তাই সংস্কার হোক বা নির্বাচন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা করার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলসমূহকে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে হবে। একই সাথে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি দল নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। তবে বিশেষভাবে বলতে হয়, দুর্গাপূজা বিষয়ে প্রশাসন থেকে যে নির্দেশনা এসেছে ছাত্র জনতাকে সাথে নিয়ে নিরাপত্তা দল তৈরি করা, তা দেখে দুষ্কৃতিকারীদের আড়াল করার একটা পূর্ব প্রচেষ্টার আভাস পাওয়া যাচ্ছে। কেননা আমরা সকলেই জানি বিগত বছরগুলোতে যখন প্রতিমা ভাঙচুর বা মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনীতি হয়েছে এবং বিনা তদন্তে নিরাপরাধ মাদ্রাসার ছাত্র ভাইদের শিবির ত্যাগ দিয়ে দোষারোপ করা হয়েছে। আমরা চাই সত্য প্রকাশিত হোক। তাই ছাত্র জনতার সম্মিলিত যেই দল নিরাপত্তার কাজে থাকবে সেখানে মাদ্রাসার ছাত্রদের না থাকাই শ্রেয়। এতে করে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের সাথে মাদ্রাসার ছাত্ররাও রাজপথে আন্দোলন করবে সুষ্ঠু তদন্তের দাবিতে। আর দফা বাস্তবায়ন না হলে সংখ্যালঘু সম্প্রদায় এদেশের নিজেদের নিরাপত্তা ভাবতে পারবে না। আমরা চাই আগামীতে যেই সরকারি আসুক সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ থাকুক। বাংলাদেশ আমাদের সবার। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র করার সুযোগ পেয়েছি। সেখানে